আসসালামু আলাইকুম। রেইন ফরেস্ট মিডিয়া প্রোডাকশন হাউস নিবেদিত বিয়ন্ড দ্য ডেল্টার আজকের এই আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শারমিলিনা। দর্শক, আজকে আমাদের এই আয়োজনের বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে গণমাধ্যমের অবস্থান এবং ভূমিকা। আর এই বিষয়ে আলোকপাত করবার জন্য আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের দুজন স্বনামধন্য সম্মানিত সাংবাদিকবৃন্দকে। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন চিফ এডিটর এম এ আজিজ, ফিনান্সিয়াল পোস্ট, এবং আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক মাইনুল আলম। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, পরিচিতি পর্ব শেষ, এবার আমরা চলে যাব আজকে আমাদের আলোচনায়। কিন্তু আজকে আমি কোনো ভূমিকা দিচ্ছি না, আমি সরাসরি আলোচনায় যেতে চাই। আসলে গণমাধ্যম সম্পর্কে সবারই এখন মোটামুটি সবাই জানেন, এবং আমি মনে করি যে অনেক জনসাধারণ যারা গ্রামাঞ্চলে থাকেন তারাও কিন্তু গণমাধ্যম সম্পর্কে মোটামুটি ধারণা চলে এসেছে, যেহেতু আমাদের হাতে এখন মোবাইল চলে এসেছে। তো আমি প্রথমেই জানতে চাইব চিফ এডিটর এম এ আজিজ আপনার কাছে, যে এই যে গণমাধ্যম এবং জনসাধারণ কতটা সম্পৃক্ত আপনার কাছে মনে হয় এই সমাজের প্রেক্ষাপটে? ধন্যবাদ। আমার প্রিয় মাইনুল আলম, তিনি অত্যন্ত ভদ্র এবং সাংবাদিক, ভালো সাংবাদিক। দেখেন, সুষ্ঠু নির্বাচন এবং গণমাধ্যমের ভূমিকা দুটোই কিন্তু ক্ষত আমার চোখে। কারণ সুষ্ঠু নির্বাচন হবে কি হবে না, নির্বাচন হবে কি হবে না, এটা এখনো পরিষ্কার না, এটা ধোঁয়াশা। আর গণমাধ্যমের ভূমিকা, গণমাধ্যম কিন্তু অলরেডি বিধ্বস্ত। আপনি দেখেন, যখন 5ই আগস্টের পরিবর্তন হয় তখন প্রেস ক্লাবে বৈষম্য বিরোধী ছাত্ররা আসে, এসে একটা তালিকা দেয়, ধরায় বলে এরা ফেসিবাদের দোসর, তাদের প্রেস ক্লাবের মেম্বারশিপ চলে যায়। এরপরে 116 জন সাংবাদিক গ্রেপ্তার আছে। গ্রেপ্তার হওয়ার পরে তাদের বিরুদ্ধে, অনেকের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হয়েছে। তো এবং এদের কোনো শুনানি হয় না। আমার কথা হচ্ছে, সাংবাদিকরা আইনের ঊর্ধ্বে না। হত্যা করে থাকলে বিচার করেন, কেউ হত্যা করে নাই, এটা সত্য। কেউ হত্যা মামলা দিছে যাতে আটকায় রাখা যায়। তো এদের ভিতরে হয়তো কেউ দুর্নীতি করতে পারে, তার বিচার করেন, সমস্যা নাই। পৃথিবীর ইতিহাসে এক লটে সব সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল হয়, এই নজির নাই, কিন্তু সেটা বাংলাদেশে হয়েছে। এটা খুবই দুঃখজনক। হ্যাঁ, হয়েছে। তো সুতরাং এতে আমি পরিষ্কার বলতে চাই। এছাড়া দেখেন, প্রত্যেকটা পত্রিকা, টেলিভিশনে স্টাফ খুব চেঞ্জ হয়ে গেছে, জনকণ্ঠ তো পুরোটাই দখল হয়ে গেছে। তো এখন সাংবাদিকের কি ভূমিকা থাকবে বলেন? এক। দুই হচ্ছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে যিনি মালিক, অধিকাংশ ক্ষেত্রে তিনি সম্পাদক, তিনি নিয়োগ দেন, তিনি প্রমোশন দেন, তিনি চাকরি খান। আমি নিজেই বলি যে পুরানো যদি আমার বাসার কাজের বুয়া থাকে, সেও কোনো খারাপ জিনিস খেতে চাইলে বলে খালা এটা খায়েন না, খালু এটা খায়েন না। কিন্তু সাংবাদিকের এই ক্ষমতা নেই, কিচ্ছু বলার ক্ষমতা নেই। মালিকের চোখের ইশারায় তারা কাজ করে। তার মানে কি আপনি বলতে যাচ্ছেন এই মুহূর্তে বাক স্বাধীনতার অভাব রয়েছে? বাক স্বাধীনতা আবার অন্য জিনিস, গণমাধ্যমের স্বাধীনতা অন্য জিনিস। বাক স্বাধীনতা, সবাই সব কথা বলতে পারছে না, তো সবাই সব কথা বলতে পারছে না। সাংবাদিকদের ভিতরে আমি যে ভাষায় কথা বলবো, ঠিক মাইনুল আলম সেই ভাষায় কথা বলবে না। আমি সামনে রেখে বলছি, এই যে ভাষার পার্থক্য, এই যে এখন আমি টকশোতে যাই, একই সুরে কথা বলি, তাহলে এখানে বুঝবেন না আপনি? আগে তো আওয়ামী লীগের সময়ে আমি যখন টকশোতে গেছি, তখন তো আমার বিপক্ষে আওয়ামী লীগের নেতা, এমপি নেতারা থাকতো, তুমুল ঝড় উঠতো। এখন তো ঝড় নেই টকশোতে। তার মানে বুঝতেই পারতেছেন, গণমাধ্যম একদিকে চলছে। একদিকে অর্থাৎ গণমাধ্যমের একজন সাংবাদিক যদি ক্ষমতাকে প্রশ্ন করার ক্ষমতা হারায়, সেই দেশে গণমাধ্যমের স্বাধীনতা থাকে না। এখন কোনো সাংবাদিক আপনার গণমাধ্যম সরকারকে, অর্থাৎ শক্তি, অন্যায়ের প্রশ্ন করার ক্ষমতা রাখে না। সুতরাং এই জন্য আমি বলবো যে এখন যে গণমাধ্যম, আপনি বললেন যে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা তেমন কোনো ভূমিকা রাখবে না, হয়তো রুটিন ওয়ার্ক করবে। এখন অনেক কিছুতে আছে, দেখি তো গণমাধ্যম লেখে অনেক কাটছাট করে, সেলফ এডিটিং যাকে বলে, নিজেরা বাঁচার জন্য কখন মহাবাসের করে। ধরে যে আপনার মাস মিডিয়া খুলছেন, ইউটিউব খুলছেন, আপনার কটু কথা বলতে থাকবেন, পছন্দ হবে না, 10 জন আসিয়া হামলা করবে, কি করবেন আপনি?
এই ভয়টা তো কাজ করছে একটা। যতই বলেন এই দেশে মনে হয় যেন সব কিছু শান্তিপূর্ণভাবে চলছে, কিন্তু সবাই কিন্তু ভিতরে ভিতরে আতঙ্কিত, সবাই। এবং আপনি দেখেন এই মুক্তিযুদ্ধের সময়ে, আপনার তো তখন জন্ম হয় নাই বোধহয়, মুক্তিযুদ্ধের সময়ে মৌলিক গণতন্ত্র ছিল এবং সেখানে ওই আপনার ওই ইয়ার ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানরা ভোট দিয়ে দিয়ে এমএনএ বানাইতো। আমরা আন্দোলন করলাম 68, 69, শেষে এক ব্যক্তি 18 বছর বয়সে সবাই ভোটার হলো। অর্থাৎ আমরা ভাবলাম যে এখন প্রত্যেক ব্যক্তির ভোটে যখন নির্বাচিত হবে কোনো প্রতিনিধি, তার মানে এটা গণতন্ত্র, গণতন্ত্র প্রথম ধাপ। কিন্তু আপনি দেখেন এরপরে পাকিস্তানিরা আমাদের শোষণ করে, অর্থাৎ আমরা বৈষম্যের শিকার। আমরা চাকরি বাকরি, টাকা, অর্থ সম্পদ সব জায়গায় বৈষম্য ছিলাম। আমরা বৈষম্যের জন্য মুক্তি চেয়েছি, আইনের শাসন চেয়েছি, সুশাসন চেয়েছি। 5ই আগস্টেও কিন্তু এরকমই একটা আকাঙ্ক্ষা ছিল। কিন্তু 52 সাল থেকে এই 24 সাল পর্যন্ত প্রত্যেকটা আন্দোলনে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, কিন্তু কোনো নেতৃত্ব, ছাত্র নেতৃত্ব কিন্তু এত বিতর্কিত হয় নাই। এই ছাত্ররা কোন হেন কাজ নাই তাতে ইনভলভ নাই, চাঁদাবাজির থেকে শুরু করে মব সন্ত্রাস, এইটারে ভাঙো, এটারে গড়ো, এটারে চাকরি খাও, এটারে চাকরি দাও, হাঁসের মাংস খাও, কত কিছু কাহিনী শুনতেছি। এটা কি কোনো ছাত্র, আগের জীবনের কোনো ছাত্র এরকম বিতর্ক ছিল? আসলে পরিবর্তনের যে স্বপ্ন আমরা দেখেছিলাম সেখান থেকে আমরা অনেকটা দূরে। সবচেয়ে বড় কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রত্যেকটা মিনিস্ট্রিতে একটা ছাত্র বসায় দিছে, প্রত্যেকটা কমিশনে একটা ছাত্র বসায় দিছে, এবং এই ছাত্ররা সব দুর্নীতিগ্রস্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, অর্থাৎ এই ক্লাস 8 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত এই 8টা ব্যাচ, অর্থাৎ এই বিজ্ঞানের যুগে এই ছাত্রদেরকে কিন্তু ধ্বংস করে দিছে। আগামী 10 বছর পরে এটার রেজাল্ট পাবেন। এই দেশ আমাদের ডেমোক্রেটিক ডিভিডেন্টের দেশ, আমাদের কর্মক্ষম লোক বেশি, 68%। এই যে এখন দেন বিজ্ঞানের যুগে যেখানে রোবট কাজ করতেছে, আমাদের দেশে রোবট কাজ করতেছে। হাই প্রযুক্তির পেছনের লোক দরকার। এত সংস্কার কমিশন করছে, শিক্ষা সংস্কার কমিশন করে না। আমি ঠিক এইটি জিজ্ঞেস করতে চাচ্ছি যে গণমাধ্যম সংস্কার কমিশন আমরা দেখেছি, সেখানে অনেক সুপারিশ করা হয়েছে। এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এই বিষয়ে আমি আপনার সাথে কথা বলবো, কিন্তু তার আগে আমি মাইনুল আলম, সিনিয়র সাংবাদিক, আপনার কাছে জানতে চাই, এই যে এম এ আজিজ যে বিষয়টি ব্যাখ্যা করলেন যে গণমাধ্যমের স্বাধীনতা আসলে নাই, জাস্ট রুটিন ওয়ার্ক করবে নির্বাচনের মাঠে, তো আপনার কাছে কি মনে হয় এর থেকে আসলে পরিত্রাণের উপায় কি? এ নিয়ে কি কোনো আপনারা সাংবাদিকদের মধ্যে বা আপনাদের সংগঠন থেকে কোনো মানে এই বিষয়ে সরকারের পর্যায়ে কথাবার্তা হয়েছে আপনাদের সঙ্গে? শ্রদ্ধেয় আজিজ ভাই যা বলেছেন, বাংলাদেশের গ্রাউন্ড রিয়েলিটি, বাস্তবতাটা তুলে ধরেছেন অল্পের মধ্যে, কিন্তু এর ব্যাপ্তি অনেক বেশি। উনি যেটা তুলে ধরেছেন গণমাধ্যমের কথা, গণমাধ্যম মানে ছাত্র নেতৃত্বের কথা, সাংবাদিকদের বর্তমান পরিস্থিতি, মালিকের পরিস্থিতি, সব কিছু উনি তুলে ধরেছেন। এটা হচ্ছে গ্রাউন্ড রিয়েলিটি। কিন্তু আপনার যেটা বক্তব্য, যেটা নির্বাচন এবং গণমাধ্যমের ভূমিকা, দেখুন, নির্বাচনহীন বাংলাদেশ ছিল 15 বছর। 3টা নির্বাচন যেন তেনভাবে নির্বাচন হয়েছে, শুধু ক্ষমতাকে ধরে রাখার জন্য আওয়ামী লীগ এটা করেছে। এবং এই 3টা নির্বাচনে 3টা বড় প্রজন্ম ভোট দিতে পারেনি। সুতরাং এই নির্বাচনের এবং ভোট দেওয়ার আকাঙ্ক্ষা এই জাতির এখন একটা সবচেয়ে বড় কথা, বড় প্রত্যাশা, বড় একটা কজ। এখন গ্রাউন্ড রিয়েলিটি, মানুষ চাচ্ছে ভোট দিতে, ভোটটা হোক। আজকে আগস্ট মাস, 2025-এর আগস্টে দাঁড়িয়ে আমরা দেখছি যে আমাদের চোখের সামনে কি আছে, 2026-এর ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। আমাদের চিন্তা চেতনা, কারণ 1 বছরের অভিজ্ঞতা আমরা যা দেখেছি সেটা খুব সুখকর নয়, কিন্তু আমাদের চিন্তা চেতনা, আমাদের লক্ষ্য এবং আমাদের টার্গেট হওয়া উচিত একটি নির্বাচন, এবং নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ব্যবস্থাটা ফিরিয়ে আসা উচিত, পুনঃপ্রতিষ্ঠা হোক, যাতে জনগণের ইচ্ছার প্রতিফলন হয়, যেটা জনগণের মতামতটা আসে, যাতে 15 বছরে যেটা ঘাটতি ছিল এবং আমরা মারাত্মকভাবে এটা সাফার করেছি। এই নির্বাচন কিভাবে হবে? নির্বাচন হবে, নির্বাচন কমিশন করবে, অন্তর্বর্তী সরকার সহায়তা দেবে। নির্বাচনের যারা অংশীজন, স্টেক হোল্ডার, রাজনৈতিক দল, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, নির্বাহী বিভাগ, ভোটাররা এটাতে অংশ নেবে এবং যার যার দায়িত্ব পালন করবে। আরেকটা অংশীজন আছে, সেটা হচ্ছে গণমাধ্যম, আপনার আলোচ্য বিষয়, যেটা সংবাদপত্র, টেলিভিশন মিডিয়া, অনলাইন মিডিয়া, ভিজুয়াল মিডিয়া, সবাই মিলেই গণমাধ্যম। আপনি আবার বলতে পারেন যে সামাজিক মাধ্যম, আমি ওইটা পরে আসছি। গণমাধ্যম যখন স্বাধীনভাবে কাজ করার একটা পরিবেশ পাবে,
নির্বাচনটাকে যাতে সুষ্ঠুভাবে হয়, যেখানে ব্যত্যয় হয় যখন, সেটা যখন তুলে ধরতে পারবে, নির্বাচনের আগে, ভোট গ্রহণের আগে যে ঘটনাগুলো ঘটে, প্রচারণা, নির্বাচনী আইন, নির্বাচনী আচরণবিধি, যখন এগুলো অনুসরণ করার সময় আসবে, কিংবা নভেম্বর কিংবা তৎপরবর্তী সময়ে যখন তফসিলকালীন সময়, তফসিলের মেয়াদটা যখন হবে, তখন গণমাধ্যম যখন স্বাধীনভাবে ভূমিকা রাখতে পারবে, সেটাই আমরা গুরুত্বপূর্ণ হিসাবে দেখব। কারণ গণমাধ্যমে একটা ঘটনা ঘটলে, হয়তো সেফার পঞ্চগড়ে একটা নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের ঘটনা আচ্ছা, ঘটলো। এই যে স্বাধীনভাবে যে ভূমিকা রাখবে গণমাধ্যম, আপনি বলছেন স্বাধীনভাবে প্রভাবমুক্তভাবে জি, যখন ভূমিকা রাখবে, সাংবাদিকরা কেন মুখ খুলছে না? ওনারা আমাদের তো সাংবাদিকদের একটা সংগঠন আছে, প্রেস ক্লাব আছে, তো সেখান থেকে কিন্তু সাংবাদিকরা সবাই মিলে যদি একত্রিত উনি হয়ে, শুরুতেই বলেছেন হ্যাঁ, প্রেস ক্লাবের কথা, এবং এই সংগঠনগুলো, এই প্রতিষ্ঠানগুলো, সাংবাদিকদের সংগঠনগুলো বিভক্ত, অনৈক্য এবং এটার কার্যকারিতা হারিয়েছে। সত্যি কথা, আজিজ ভাই একজন সিনিয়র এবং ঐক্যবদ্ধভাবে সাংবাদিক ইউনিয়নের নেতৃত্ব দিয়েছে 90-এর শুরু পর্যন্ত। আমি আমার পেশার শুরু থেকে দেখেছি আজিজ ভাইয়ের ভূমিকা, কিন্তু উনি ভূমিকা রাখতে এখন পারছেন না, কারণ এটা বিভক্ত সমাজ হয়ে দাঁড়াচ্ছে। এই সমাজটা যখন বিভক্ত, সাংবাদিকও এর বাইরেও নয়। এম এ আজিজ, এই বিষয়ে আপনার কিছু ইনক্লুড না, করার দেখেন, প্রয়োজন আগে আছে? আমি ফেডারেশনের 3বার মহাসচিব ছিলাম, আবার অবিভক্ত ডিউজের আমি অফিস সেক্রেটারি ছিলাম, যখন সম্পাদকও ছিলাম। অফিস সেক্রেটারি যখন ছিলাম, সাধারণত প্রেস রিলিজ দিতে হয় সারা বাংলাদেশে সাংবাদিকদের দাবির প্রেক্ষিতে। জাস্ট বিএসএসে একটা প্রেস রিলিজ 1 লাইন লিখে দিলে সারা দেশে স্ট্রাইক হতো, কারণ তখন সাংবাদিকরা ঐক্যবদ্ধ ছিল, একটি ইউনিয়ন ছিল। এখন ইউনিয়ন 2টা পলিটিক্যাল ধারায় বিভক্ত। এখন দেখেন, এই যে প্রেস ক্লাবে আমি এখন খুব কম যাই। আগে তো দৈনিক প্রেস ক্লাবে না গেলে আমার অস্থির লাগতো, যাই না। কারণ হচ্ছে প্রেস ক্লাবের মেম্বারশিপ অনেকটা দখলের মতো হয়ে গেছে, অনেক ভুয়া মেম্বার দিয়ে ফেলছে। হ্যাঁ, এক পক্ষে পলিটিক্যাল ইয়েতে, যে যাতে করে ক্ষমতায় মানে প্রেস ক্লাবের কমিটিতে থাকা যায়। প্রেস ক্লাব তো সার্বজনীন আর রাখা হয় নাই, প্রেস ক্লাব এখন সার্বজনীন নয়। রাজনীতি আমি প্রভাবমুক্ত প্রেস নয়। ক্লাবের প্রেসিডেন্ট ইলেকশন করেছি। হ্যাঁ, এখন আমি প্রেস ক্লাবের কোনো পদে ইলেকশন করার স্বপ্ন দেখি না, কারণ আমি পাস করব না। আমাকে যারা মেম্বার হয়েছে তারা আমাকে ভোট দিবে না। হ্যাঁ, বুঝছেন? সুতরাং এই যে আমাদের ভিতরে অনৈক্য, দেখেন, হোসেন মোহাম্মদ এরশাদ যখন ছিল তাকে স্বৈরাচার বলা হতো। তাকে প্রেস ক্লাবে কোনো ফাংশানে, কারো ফাংশানে প্রেস ক্লাবে হোসেন মোহাম্মদ এরশাদকে আসতে দেওয়া হতো না। প্রেস ক্লাবে কোনো জায়গা, হল ভাড়া, প্রেস ক্লাব গেস্ট হলে উনি আসলে দেওয়া হয় না। উনি দুঃখ করে বলেছেন, আমি কাবা শরীফে যেতে পারি, কিন্তু প্রেস ক্লাবে যেতে পারলাম না। তার জীবনের অনুশোচনা। এত সাংবাদিকদের ঐক্য এত কঠোর ছিল, এবং সবসময়ই সব সরকারের প্রধানরা বলেন, বড় বড় নেতারা প্রেস ক্লাবে এসে রাজনৈতিক সমস্যা হোক, দেশের সমস্যা হোক, সিনিয়র সাংবাদিকদের সাথে এই আলোচনা করতে ইউনিটিটা আসতেন। এখন নাই কেন? এটা আসলে নাই কি হলো কারণ? পলিটিক্যাল শুধুমাত্র কি রাজনীতির না, প্রভাব? হ্যাঁ, পলিটিক্যালি 2 ভাগ হয়ে গেছে। তো রাজনীতি করা তো প্রত্যেকটা জনগণের অধিকার। আমরা আমাদের মতামত দিতে পারি, আপনি আপনার মতামত দিচ্ছেন, আমি আমার মতামত দিচ্ছি, এবং রেসপেক্ট ইজ মিউচুয়াল ইন পলিটিক্স, যে আসলে আমাদের একে অপরকে শ্রদ্ধা রেখে কথা বলতে হবে, মতামত দিতে হবে। সেই জায়গা থেকে আমরা সরে আসা মানে তো আমাদের নৈতিকতার সাংবাদিকতাটা, পলিটিক্স এক জিনিস না। আপনার বিশ্বাস থাকবে, কাউ না কাউকে তো ভোট দিবেন, কিন্তু সাংবাদিকতা প্রথম শর্তই হচ্ছে আপনার যেমন স্কিল থাকতে হবে, তেমনি আপনার ইন্ডিপেন্ডেন্ট মানসিকতা থাকতে হবে। আপনি যদি বায়াস হন, আপনি যদি কোনো পলিটিক্যাল রাজনীতির প্রতি 100% অনুগত হন, তাহলে কিন্তু আপনি সাংবাদিক থাকেন না। এখন আমরা এরকম হয়ে গেছি। প্রেস ক্লাবের সাংবাদিকরা, আর আপনি যেটা বলছেন, প্রেস ক্লাব সাধারণত প্রেস ক্লাব প্রফেশনাল বিষয় দেখে না, আমাদের ইউনিয়নের যেগুলো দেখে, এটা ইউনিয়ন দেখে। ইউনিয়ন তো 2 ভাগে বিভক্ত, পরিষ্কার রাজনৈতিকভাবে। প্রেস ক্লাব হচ্ছে অন্য ক্লাব, ঢাকা ক্লাবের মতো ক্লাব, সাংবাদিকদের ক্লাব। সেই ক্লাবেরও মেম্বারশিপ খায় দেয়, আর সেই ক্লাবেও ভোটার বানানোর জন্য ভুয়া মেম্বার। এক্ষেত্রে আপনি আসলে, যেটা আমি জানতে চাইছিলাম আপনার কাছে, গণমাধ্যম সংস্কার কমিশন কিভাবে আপনি মূল্যায়ন করবেন? এক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে এই সংস্কার কমিশন কোনো কাজে আসবে? দেখেন, গণমাধ্যম কমিশনের যে প্রধান ছিল, সে আমার অনুজ, আমার সাথে কাজ করেছে। তিনি ব্রিটেনের নাগরিক এবং তিনি বিবিসিতে কাজ করেছেন। বিবিসির অর্থাৎ ব্রিটেনের সাংবাদিকতা দেখে তো বাংলাদেশের সাংবাদিকতা
দাঁড় করতে পারবে না, সংস্কার করতে পারবে না। এখানের সমস্যাটা ভিন্ন ধর্মী। এই সংস্কার কমিশনের রিপোর্ট আমি দেখেছি, এটা করতে পারে নাই। ওনারা বলছে মিনিমাম একটা বেতন, অমক রিলেটেড অর্গানাইজেশন একসাথে করে দিছে, এটি মেজর আমি দেখেছি। কিন্তু যেখানে সমস্যা, ধরেন একটা পত্রিকার 5,000 সার্কুলেশন, সে টাকা পয়সা খরচ করে সে 1 লাখ 1.5 লাখ সার্কুলেশন দেখায়, বিজ্ঞাপন নিচ্ছে সরকারি। হ্যাঁ, তো এখানে যদি শুধুমাত্র অ্যাকাউন্ট পে চেকে অল পেমেন্ট ব্যবস্থা করা হয় এবং পেমেন্টের টাকা দিবে, পেমেন্টের টাকা নেবে, দেখবেন অনেক কিছু কমে আসবে, নিয়ন্ত্রণে চলে আসবে। আর আগে মালিক, ঠিক আছে, মালিক, প্রকাশক, সম্পাদক আলাদা করে দিতে হবে, এক ব্যক্তি হতে পারবে না। হ্যাঁ, তাহলে কিন্তু অনেক সংস্কার হয়ে যেত। কিন্তু সেই জায়গায় তো তারা কিছু করে নাই, কারণ তিনি তো, যিনি প্রধান ছিলেন, তিনি তো কোনো জায়গার থেকে পুশ করা হয়েছে তাকে, তো তার জায়গার ইন্টারেস্ট। মাইনুল আলম, আপনি কি বলবেন? আমাদের কি আসলে সদিচ্ছার অভাব? সদিচ্ছা না, এখানে প্রতিষ্ঠান চালানো, পেশাদারিত্বের সাথে যে কোনো গণমাধ্যম কিংবা প্রতিষ্ঠান চালানোর যে সদিচ্ছা থাকা উচিত এখানে অনুপস্থিত। এখানে বাণিজ্য, এখানে রাজনৈতিক সুবিধা আদায়, ব্যবসায়িক সুবিধা আদায়টাই প্রাধান্য। একটা গণমাধ্যম, একটা সংবাদপত্র, টিভি কিন্তু গণমাধ্যম বলতে চাই মানুষের মাধ্যম, মানুষের জন্য কাজ করবে, জনগণের তথ্য দেবে, স্বাধীনভাবে নিরপেক্ষভাবে তথ্য সরবরাহ করবে এবং সংবাদকর্মীরা কাজ করবে, এটাই তো উদ্দেশ্য। কিন্তু এখানে অন্য বিষয়ে কাজ করছে, ব্যবসায়িক বাণিজ্যিক স্বার্থ, রাজনৈতিক সংযোগ, এগুলো এখানে প্রাধান্য পাচ্ছে। আমি যে কথা বলছিলাম, নির্বাচনকালীন সময়ে গণমাধ্যমের ভূমিকা, আপনি এটাতে জোর দিচ্ছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি বিগত 3টি নির্বাচনে দেখেন অনেক সাংবাদিক সঠিকভাবে রিপোর্ট করতে গিয়ে সমস্যায় পড়েছে, আহত হয়েছে। অনেক সংবাদপত্র, অনেক গণমাধ্যম সঠিক রিপোর্টটা প্রচার কিংবা প্রকাশ করতে পারেনি বিভিন্ন চাপে, তৎকালীন সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান সংস্থার চাপে। এবার যদি এটা অনুপস্থিত থাকে, এটা যদি না থাকে, তাহলে সবচেয়ে ভালো কাজ হবে বলে আমি মনে করি এবং মূল উদ্দেশ্য সাধন সহজ হবে। মূল উদ্দেশ্য সাধন কি? গণমাধ্যম, সংবাদ মাধ্যম, যেটা সংবাদপত্রকে 4th স্টেট বলা হয়, এখন সংবাদপত্র পুরো গণমাধ্যমই 4th স্টেট হিসেবে যদি বর্ণনা করেন কিংবা বিবেচনা করেন, তাহলে সরকারের যে প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন, জাতীয় যে প্রতিষ্ঠান, এরা নির্বাচন করবে, নির্বাহী বিভাগ সব ধরনের সহায়তা দেবে, বিচার বিভাগ বিচারিক আইনগত বিষয়ে সহায়তা দেবে, গণমাধ্যমও তার দায়িত্ব পালন করবে। এটা যদি হয় একটা সোনায় সোহাগা পরিপূরক অবস্থান, আমি সেটার উপর খুব গুরুত্ব দিতে চাই। কারণ বর্তমান বাস্তবতা যে আমাদের মাঠে কিংবা বাংলাদেশে যা বিরাজমান, এই আগস্ট মাসে আমরা দেখছি, এ ধরনের প্রত্যাশা কিংবা আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে কিনা সেটা যথেষ্ট সন্দেহ এবং শঙ্কা রয়ে গেছে। কেন? কারণ রাজনৈতিক ইস্যুতে, নির্বাচন কেন্দ্রিক কতগুলো ইস্যুতে এবং জাতীয় কতগুলো ইস্যুতে এক ঐক্যের জায়গায় অনৈক্যই বেশি দেখছি, ভেদাভেদি দেখছি, বিভক্তি দেখছি। আপনি মনে করেন যে নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন হবে, কার্যকর হবে, কিভাবে হবে, এ নিয়ে আজকে পর্যন্ত একমত হয়নি এবং এক এক দল এক এক ধরনের মতামত জানিয়েছে ঐক্যমত কমিশনকে। আচ্ছা, সংস্কার কাজগুলো কতটুকু হবে, কিভাবে হবে? কারণ এই কাজগুলো অবশ্যই রাজনৈতিক ঐক্যমতের বিষয়। সুতরাং রাজনৈতিক যে দলগুলো বর্তমানে ক্রিয়াশীল আছে, যারা জনপ্রতিনিধিত্ব করতে পারে, করে, তাদের মতামত নিতে হবে। এই মতামতটা যদি একরকম না হয়, কাছাকাছি না হয়, বৈপরীত হয়, বিপরীতমুখী যদি হয়, পরস্পরমুখী পরস্পর বিরোধী যদি হয়, তাহলে এই কাজটা হবে না। এজন্য নির্বাচন কমিশনের একটা সময়সীমা নির্ধারণ করা হয়েছে, ঘোষণা ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে, 10 থেকে 15 তারিখ কিংবা 8 থেকে 15 তারিখের মধ্যে, রোজার আগে হবে। জনগণ কি সেটা আশ্বস্ত হতে পারছে? আপনি, আমি কিংবা এই রাস্তায় হাঁটলেই তো জনগণ বলবে, যে জিজ্ঞেস করে, আজিজ ভাইকে তো খুব সুপরিচিত মানুষ, বলে ভাইয়া আপনি তো টেলিভিশনে বক্তব্য রাখেন, জিজ্ঞেস করে যে নির্বাচন কি হবে, দেশে কি স্থিতিশীলতা কিংবা স্বাভাবিক নিয়মকানুন, স্বাভাবিক পরিস্থিতি আসবে? আজকে আপনি ধানমন্ডি আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব, তারপর আমরা দেখেছি যে এটা সরকার বলছে, আসিফ ভুইয়া, ওনারা কিন্তু বলছেন যাই হোক নির্বাচন অনুষ্ঠিত হবে, কেউ থামাতে পারবে না। কেমন নির্বাচন? অধ্যাপক ইউনূস প্রধান উপদেষ্টা বলেছেন সর্বসেরা একটা নির্বাচন, বিশ্বের সবচেয়ে আদর্শ মডেল একটা নির্বাচন হবে, এটা ওনার প্রত্যাশা আছে। কিন্তু সেই প্রত্যাশার আমরা বাস্তবায়ন, প্রতিফলন বাস্তব পরিস্থিতিতে দেখা যাচ্ছে না। কারণ রাজনৈতিক দলগুলো ঐক্যমত, রাজনৈতিক দলগুলো সবচেয়ে আলোচিত বিষয়
কিংবা সবসময় আমরা যেটা খবরের পিছনে থাকি কিংবা যেই মিডিয়াতে আসছে যে সরকারের উপদেষ্টা, সরকারের কতিপয় ছাত্র নেতৃত্ব কিংবা এই এনসিপির ছাত্র নেতৃত্ব তারা কক্সবাজার যায়, তারা বিভিন্ন কর্মকাণ্ড করে, এগুলোই বেশি আলোচিত হচ্ছে, তাই না? কিন্তু এখন সব নির্বাচন কেন্দ্রিক যখন মনোযোগ থাকবে তখন বোধহয় এটা হবে। তা আমরা আজকে আগস্ট মাস, আমরা বোধহয় আরও 2-1 মাস পরে কিংবা সেপ্টেম্বর অক্টোবর গড়ালে হয়তো পরিস্থিতি বোঝা যাবে। কিন্তু মূল যে আপনার প্রশ্ন, গণমাধ্যমকে স্বাধীন ভাবতে হবে, স্বাধীন কাজ করতে হবে, স্বাধীন প্রচার প্রকাশ করতে হবে, করতে দিতে হবে। কথা উঠেছে যে এখন তো স্বাধীনভাবে কথা বলেন, আগে কি পারতেন? আগে পারিনি বলেই তো এখন কথাটা বলতে চাই। সরকার থেকে কিন্তু বলা হচ্ছে যে না, গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীন এবং তারা স্বাধীনভাবে কাজ করছে, এরকম স্বাধীনতা, এরকম বাক স্বাধীনতা আগে কখনো ছিল না। কিন্তু গণমাধ্যম থেকে এরকম কোনো অভিযোগ বা এরকম কোনো দাবি দাওয়া কি তোলা হয়েছে কিনা? না, দেখেন আমি যেটা আগে রেফারেন্স দিলাম, আপনারে থাপ্পড় দিলাম, আমি ভয় পাবো না? আপনি বলেন না পৃথিবীতে কোথায় আছে যে একসাথে অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে দেয়? আমি ভয় পাবো না? আমার তো অ্যাক্রিডিটেশন কার্ড ছিল না, মানে বাতিল করছিল, আমি পাইছিলাম, আবার আমারটা বাতিল হয়ে গেছে। আমাকে বলা হয়েছে অ্যাক্রিডিটেশন কার্ড আমি অ্যাপ্লাই করলে দিবে, আমি না, এই সরকারের কাছে আমি কোনো অ্যাক্রিডিটেশন কার্ড নেব না, আমি অ্যাপ্লাই করি। এখানে বিশ্বাসযোগ্যতা এবং আত্মসম্মানের ব্যাপারটাও কিন্তু থাকে। দুই হলো, আপনাকে আরেকটা জিনিস আমি উদাহরণ দিই, ব্যক্তিগত উদাহরণ। আমি 80 সালে 1 মে 2 মেতে আমি অবজারভারে জয়েন করি। আমি হামিদুল্লাহ চৌধুরীকে পেয়েছি, তিনি কিন্তু পাকিস্তানের ফরেন মিনিস্টার ছিল, সারা পৃথিবী ঘুরে স্বাধীনতার বিরোধিতা করছে, কিন্তু অবজারভার কিন্তু স্বাধীনতার পক্ষে ছিল সাংবাদিকদের জন্য, এবং তিনি কোনো পত্রিকার কোনো নিউজে কোনো ইন্টারফেয়ার করে নাই। এরপরে আমি ডেইলি স্টারে গেছি, ডেইলি স্টারে বিশ্বাস করেন 8 বছর ছিলাম, আমি লতিফুর রহমানকে ডেইলি স্টারের কোনো ফাংশনে আমি দেখি নাই। এস.এম. আলী ফাউন্ডার এডিটর ছিল, তিনিই আমাদের সব কিছু। হ্যাঁ, এরপরে গেছিলাম ইন্ডিপেন্ডেন্ট হয়ে, আপনার ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেলাম, আমরা সার্কুলেশনের দিক থেকে প্রায় ডেইলি স্টারের সমান হয়ে গেল। তখন সালমান রহমান এসে ইন্টারফেয়ার করা শুরু করলো, পত্রিকাটা পড়তে থাকলো। আমরা চলে গেলাম টেলিগ্রাফে, মৌলানা মান্নানের পত্রিকায়। তখন তাকে এই খুনি রাজাকার বলে বকা দিত। ইনকলাবে ফার্স্ট পেজ ছাপা হইতো 1 কলাম, আর 1 কলাম তার পক্ষে, আর 1 কলাম বিপক্ষে। এখন কোনো মালিক পাবেন? ওই পরিস্থিতি আছে? বলেন, কোনো প্রতিষ্ঠানে, কোনো টেলিভিশনে, কোনো পত্রিকায় তার ওই মালিকের বিরুদ্ধে কোনো একটা শব্দ লেখার সুযোগ আছে? তো তখন আমরা যখন ওই সময় যে স্বর্ণযুগ ব্যবহার করেছি, ইউজ করেছি, এখন তো সেই স্বর্ণযুগ নাই। তা আর রাজনীতিতে ইলেকশনের ব্যাপারে আপনি বলেন তো দেখি, এই যে জুলাই সনদ, এটার আইনি চায়, নিরাপত্তা চায়, কিভাবে সম্ভব? এবং এটাকে সংবিধানের উপরে জায়গা দিতে হবে। মুক্তিযুদ্ধ 71 সালে সারা দেশ টার্মাল হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, সেটার তো নর্মাল লেখা ছিল, মুক্তিযুদ্ধের জাস্ট একটা লাইন। এখন এটা কি করে দিবে? এবং আমি স্বাধীন মালিক আর মঞ্জিল মোর্শেদ তাদের সাথে কথা বলছি, কোনো আইন, কোনো কিছুই লেখা যাবে না যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয়। এমনকি প্রেসিডেন্ট অর্ডিন্যান্স দিয়েও করতে পারবে না। তো এটা তো হবে না। আবার আনুপাতিক হারে নির্বাচন দাবি করছে, শেষে এসে ঐক্যমত কমিশন এজেন্ডায় ছিল না, মাঝখানে হঠাৎ করে যা বাইরে মিটিং করে প্রস্তাব যে আনুপাতিক অর্থাৎ পিআর সিস্টেমে নির্বাচন না দিলে আমরা ইলেকশনে যাব না। নির্বাচনী পিআর পদ্ধতি নিয়ে আসলে পিআর পদ্ধতিতে আমার অভিমত আছে। শোনেন, আমাদের বাংলাদেশে পিআর পদ্ধতি খুবই সাংঘাতিক ক্ষতিকর, স্বাধীনতার সার্বভৌমত্বের ব্যাপারে হুমকি স্বরূপ। এইটা কেউ বলে নাই, আমি বার করছি। দেখেন, শোনেন, উচ্চ মানের গণতন্ত্র লাগবে একটা দেশে, তাছাড়া পিআর পদ্ধতি ফাংশন। পিআর পদ্ধতিতে বলা হয় যে যদি কোনো সরকার কেউ গঠন করে, তার লাগাম টানার জন্য সে যাতে স্বৈরাচার না হয়, এই জন্য ভিন্ন মত সংসদে যায়। দ্বিতীয়ত, ছোট ছোট রাজনৈতিক দলগুলি তারা ক্ষমতায়ন সংসদে যেতে পারে না, তারাও আনুপাতিক নির্বাচন হলে জোটবদ্ধ হয়ে বা 1% ভোট পাইলেও যেতে পারে। কারণ ছোট ছোট পত্রিকা, ওই হামিদুল্লাহ চৌধুরীর উদাহরণ দিতে হয়। হামিদুল্লাহ চৌধুরী ওই পত্রিকা দিয়ে বলতে হবে, মিয়া তোমাদের স্বাধীন বাংলাদেশ বলে, সে বিশ্বাস করতো না বাংলাদেশে এত এত এইগুলো দিছো কা,
বলছে যে ওর কাছে স্যার বলতো, স্যার একটু লিখলে সার্কুলেশন বাড়ে। ও মিয়া, দেশ আগে না সার্কুলেশন আগে তোমার? এগুলো ছাইপো না, এগুলো ছাইপে দাও বলে পত্রিকা নিউজগুলো আছে, এই পার্টিগুলো আছে। এত স্বাধীন দেশে এত পার্টির দরকার নাই, 2-4টে রাখো, এইরকম কইতো। 2-4 জন বাইছে নাও। তা আমার বক্তব্য হলো এখানে অন্য, যখনই পিআর পদ্ধতিতে যাবেন তখন তো প্রতীকের নির্বাচন হবে। প্রতীকের নির্বাচন হলে পার্টিগুলার যে ভিতরে যদি গণতন্ত্র না হয়, ধরেন পার্টি প্রধান আমি, আমার পার্টিতে আমি আমার বউ বাচ্চা আত্মীয় স্বজন সব পিআরের লিস্ট দিয়ে দেব, হয়ে গেল, অন্যের ভাগ নাই। 1, 2 হলো আমাদের দেশের কম্পোজিশনটা দেখেন, ভূ রাজনৈতিক অবস্থা দেখেন। এখানে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ আছে না, খ্রিস্টান ঐক্য পরিষদ আছে না, তারা কিন্তু টোটাল কিন্তু 10%। তারা হয়তো প্রতীক নাই, কিন্তু তারা তো 10%-এ 10টা নিরপেক্ষ খাড়া করে দিল, দিয়ে এরা তো আর একজনের ছেড়ে মারো ভোট এক জায়গায়, তো এরা জিততে গেল। জিততে গিয়ে সংসদে যা বললো, সবসময় বললো যে এই আমাদের মাইনরিটিকে এরকম অত্যাচার করা হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি নাই, ইত্যাদি ইত্যাদি স্লোগান উঠলো। পাহাড়ে আমাদের যে হিল ট্রেক্সে আছে, সেখানে কেউ কেউ স্বায়ত্তশাসন চায়, কেউ স্বাধীনতা চায়। এখন ধরেন ওরা 2%, সব এক হয়ে 2টা সিট লয়ে গেল, তাহলে সংসদে যা স্লোগান উঠবে না যে আমরা স্বাধীনতা চাই, আরেকজন বললো আমি স্বায়ত্তশাসন চাই, এটা তো সংসদের ভিতরে উঠবে। হ্যাঁ, গেল। এখন ধরেন সমকামী, এদের অর্গানাইজেশন আছে কিন্তু বাংলাদেশে, এবং এখানে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস করতেছে বাংলাদেশে, এবং তার প্রধান একজন সমকামী, এবং তার সমকামী বন্ধু নিয়ে আসতেছে। মাইন্ডেড, জিনিসটাকে হেলা করেন না। এখন ওই সমকামীরা ইলেকশন করলো, সমকামীরা কারো বাইরে ভোট দিবে? ওরা একটা দিবে, একটা দিয়ে সবগুলো ভোট দিয়ে একটা সিট লয়ে গেল। বলেন, সেক্স ওয়ার্কার রেজিস্ট্রেশন আছে কিন্তু, হ্যাঁ, ওরা ভোটার হবে, ওরা ইলেকশন করবে, সেক্স ওয়ার্কারও যাবে। তো আমাদের যে সুইপার আছে, গার্মেন্টস আছে, এবারে যা একটা সংসদ, একটা এটা কোনো সংসদ থাকবে না তো, এটা হরেক রকম আওয়াজ সংসদে উঠতে থাকবে। এবং আপনি দেখবেন যে আলটিমেটলি একবার পিআর সিস্টেমে ঢুকে গেলে বেরোনো যায় না। আপনি দেখবেন হিল ট্যাক্সে ফাইনালি স্বাধীনতা হবে, এবং এই দেশে সাম্প্রতিক সম্প্রতির যে দেশ আমরা দাবি করি, এটা নষ্ট হয়ে যাবে। সুতরাং এই পিআর সিস্টেমটা উৎপত্তি হয়েছে কেন? জামাতে ইসলামের আমির বাড়ি সিলেট, জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল বাড়ি খুলনা, তাদের সিটে তারা জিতবে না, কিন্তু পিআর সিস্টেম হইলে নামটা 1 নম্বরে রেখে তারা জিততে যাবে। এই পিআর সিস্টেম এখান থেকে উৎপত্তি। আর ওই ছোট ছোট দল ভাবতেছে আমরা পিআর সিস্টেম করলে ঢুকে পড়বো। এখন বলেন, এইসব ছোট ছোট দল যত বড় সংগঠন না, তার সাথে তাফালিং বেশি না? তাফালিং করে তো সে সংসদেই বসতে পারবে না। আমি একদিন এমনি বলছিলাম এক ছোট পার্টির নেতার সাথে টক শোতে, বললাম আমার ফ্যামিলিতে 72 জন সদস্য, তার ভিতরে ভোটার আছে 45 জন, এই ঢাকা শহরে সব বাস করে। আমি প্রেস ক্লাবে সপ্তাহে একটা করে মিটিং দেবো, আমি একক বক্তা দিয়ে ছেড়ে দেবো, তা আপনার সাথে পার্টি বড়, আমার সমস্যা কি? আমি পিআর সিস্টেমে চলে যাবো, সমস্যা কি? তো এই জন্য বলছি, পিআর সিস্টেম উচ্চ মানের গণতন্ত্র যদি না হয়, তাহলে কিন্তু পিআর সিস্টেম, অর্থাৎ দেশ এবং জনগণের প্রতি যদি একদম মমত্ব না থাকে, দেশপ্রেমিক 100% না হয়। ধর নেপাল রাজতন্ত্র ছিল, এই নেপাল রাজতন্ত্র থেকে পিআর সিস্টেমে এসে 12 বছরে 17 বার সরকার পতন হচ্ছে। হ্যাঁ, তো এই এখন নেপালিরা সেই রাজতন্ত্রই পছন্দ করে, ওখানে ফিরতে চায়। ইসরায়েল দেখেন, ইসরায়েলে নেতানিয়াহুর নিকুত পার্টির নাম, সে 30%-এর উপরে ভোট পায় না। সবগুলো পার্টি হলো ইহুদিদের, মাইনরিটির নেতানিয়াহু মাইনরিটি, তারে ধরে কয় গাজা খালি করো, মুসলমান জবাই করো, করতেছে। ও ক্ষমতা ছাড়ে না, আর আমেরিকা অস্ত্র দিতেছে। তা আপনি কি ওই দেশটাকে ওই জায়গায় নিতে চান পিআর সিস্টেমে? আমার বক্তব্য হচ্ছে যে হ্যাঁ, গণতন্ত্রেও লুপহোলস আছে। যে আমাদের দেশে দেখা গেছে বিএনপি এবং আওয়ামী লীগ বড় দল ছিল, কখনো 51%, 50-র উপরে ভোট পায় নাই। গণমাধ্যম কি এই ব্যাপারে কোনো ভূমিকা রাখছে? বর্তমানে এই পিআর সিস্টেমে কি কি অসুবিধা হতে পারে? না, গণমাধ্যম ধরেন আমি তো লিখছি, সমকালে বিশাল সময় দেখি গণমাধ্যমে, মানে মূলধারার গণমাধ্যম, এখন আমি কিন্তু এই যে আমি যে বলতেছি, এটাও তো আমি গণমাধ্যমের একজন ব্যক্তি। জি, ধরে নেন না গণমাধ্যমে, আমি তো বলেই যাচ্ছি ওপেন।
আমি বলেই যাচ্ছি গণমাধ্যম, অবশ্যই আপনি গণমাধ্যম ব্যক্তিত্ব, পিআর সিস্টেমটা হচ্ছে আমাদের দেশের জন্য আত্মঘাতী, এটা হতে দেওয়া যাবে না। আপনি মানেন না কেন? অনেক সিস্টেমই তো আছে। ব্রিটেনে লিখিত কনস্টিটিউশন নাই, রাজা আছে, রাজা সরকার ভেঙে দিতে পারে, তারপরে ওখানে গণতন্ত্র এখনো উদাহরণ। আপনার আমেরিকাতে একটা স্টেটে পপুলার ভোটে 1 ভোট বেশি পাইলে সব সিনেটর সেল হয়ে যায়। এটা নিয়ে মেনে তো চলতেছে। ব্যাপারটা হলো গণতন্ত্রের প্রতি, সিস্টেমের প্রতি আপনার আনুগত্য থাকতে হবে। বিএনপি বলছে না নির্বাচন শেষে তারা জাতীয় সরকার করবে, তো ছোট ছোট কয়েকটা পার্টিকে কিন্তু ইতিমধ্যে গ্রিন সিগন্যাল দেওয়া হয়ে গেছে যে তোমরা প্রার্থী অমুক জায়গায় অমুক জায়গায়। একজন ব্যাককল, তার নাই একজন ভর্তা করে খাওয়ার লোক, হ্যাঁ তো এলাকায় গেছে, গেলে দাবরানি খাইছে, দাবরানি খায় উল্টে গেছে, এখন কয় হ্যাঁ কয় পিআর সিস্টেম চাই, মানি না। তাহলে আপনি কেমনে আপনি পিআর সিস্টেম চালু করবেন যদি আপনার নীতি আদর্শের প্রতি অনুগত না হন, দেশ এবং জাতির প্রতি অনুগত না হন, দেশপ্রেমিক না হন? তাহলে কেমনে হবে? আপনার সুবিধা হইলো আপনি সবার উপরে আসলে দেশের স্বার্থটাই আমাদেরকে দেখতে হবে। এম এ আজিজ, আপনার কাছে আমরা আবার আসবো। মাইনুল আলম, আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে মূলধারার গণমাধ্যম আমরা দেখছি, সেটার দায়িত্ব হচ্ছে সঠিক তথ্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। পাশাপাশি আমরা দেখি যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেক খবর চলে আসে আমাদের কাছে, মূলধারার গণমাধ্যমেও সেটা হয়তো দেখা যায় না। তো অনেকে কিন্তু আস্তে আস্তে দেখলাম যে সোশ্যাল মিডিয়ার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, নির্ভরশীল হয়ে যাচ্ছে। এই বিষয়টিকে আপনি কি সাংঘর্ষিক মনে করেন? না, এটা সাংঘর্ষিক না, এটা পরিপূরক কিংবা সহায়ক। কিন্তু গণমাধ্যম কর্মীদের এখানে দায়িত্ব আছে, সাংবাদিকদের এখানে অনেক বড় কাজ করার আছে। আপনি বলেছেন যে সামাজিক মাধ্যমে অনেক খবর চলে আসে, এটা কিন্তু সামাজিক মাধ্যমে মূলধারার খবরগুলো আসে, এর বাইরে কিছু জিনিস সামাজিক মাধ্যমে আসে, এটা কখনো দায়িত্বহীন, এটা কারণ এটা কোনো দায়িত্বের মধ্যে পড়ে না, এটা কোনো রেসপন্সিবল অনেক সময় ফেক নিউজ আমরা দেখতে পাই, অনেক সময় গুজব থাকে, ফেক নিউজ থাকে, মিস ইনফরমেশন থাকে। অনেক অভিযোগ করে যে মূলধারা গণমাধ্যমে অনেক সময় গুজব থাকে না হয়তো, কিন্তু নিজেদের মতো বানোয়াট সংবাদ তারা প্রকাশ করছে কোনো প্রভাবের কারণে। গণমাধ্যমের কিছু পেজে বলে কি, গণমাধ্যমের যেমন ফেসবুকে গণমাধ্যমের কিছু পেজ আছে, প্রত্যেকটা গণমাধ্যমের পেজ আছে, ওখানে পোস্টার কিংবা পোস্ট কার্ড আসে, এটা তাৎক্ষণিকভাবে আসে, দেয়া হয় প্রতিযোগিতার কারণে। এটা প্রমাণ হয়েছে 1 ঘন্টা পর 2 ঘন্টা পর এটা সঠিক নয়, তখন সেটা প্রত্যাহার করে এবং ফেক বলে রিউমার স্ক্যানারের মাধ্যমে একটা অ্যাপস আছে, একটা পদ্ধতি আছে, ওর মাধ্যমে করে। এটা ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে যাচ্ছে, সত্যি কথা হলো। এবং গণমাধ্যম তখনই দায়িত্বশীল হবে যখন সামাজিক মাধ্যমটা স্থিতিশীল হবে। সামাজিক মাধ্যম একটা মাধ্যম যেখানে এখানে উপরে লেখা আছে হোয়াটস ইজ ইন ইউর মাইন্ড। একজন ইচ্ছা হলো আরেকজনের বিরুদ্ধে বলে দিল, একজনকে বকে দিল কিংবা কিছু কুৎসা বক্তব্য দিল, সেটা কাম্য না। কারণ হচ্ছে এই সামাজিক মাধ্যমটা সব বয়সী মানুষ, নারী পুরুষ সবার মধ্যে, সব ধর্মের মানুষের মধ্যে থাকে। সাংবাদিকদের জন্য আসলে এই আজকের দিনে সামাজিক যোগাযোগ মাধ্যম আপনার কাছে কি মনে হয়, এটা কি সুবিধা নাকি চ্যালেঞ্জ? এটা অবশ্যই সুবিধা না, এটা চ্যালেঞ্জের অংশ। কারণ এই যে তথ্যটা, একটা খবর কিংবা একটা পোস্ট দেখে যে কোনো সাংবাদিক এটা খবর তৈরি করবে, সেটা উচিত না। বিভ্রান্তিকর মতো পরিস্থিতি, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে বিভ্রান্ত হতে হয় সাংবাদিকদের। এই জন্য সাংবাদিকরা মূল সংবাদ উৎসে, মূল সংবাদের দিকে মনোনিবেশ করা উচিত। ফেসবুকে আসছে সেটা দেখবে, কিন্তু সেটার উপর নির্ভরতা করা যাবে না, হওয়া যাবে না, এবং সেটাকে নিউজ হিসাবে দেয়া যাবে না। তার আগে একটু যাচাই বাছাই, ফ্যাক্ট চেকিং কিছু টুলস আছে এবং কিছু প্রক্রিয়া আছে, কিন্তু প্রতিযোগিতার কারণে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য যাচাইয়ের উপায় কি? তথ্য যাচাইয়ের উপায় হলো রিভার্স স্ক্যানার আছে, ওটা কস্টলি, বাংলাদেশে পাড়ায় পড়ছে, এটা রিভার্স স্ক্যানার আছে, কিছু অ্যাপস আছে, গ্রাম অঞ্চলে যারা থাকেন তাদের পক্ষে তো সেটা হচ্ছে মূলত তথ্যটা যাচাই করা। এই মুহূর্তে মনে করেন আমরা একটা খবর পেলাম বগুড়ার একটা জায়গায় কিংবা কোনো জেলার একটা জায়গায় একটা সংঘর্ষ হলো, এবং এটা ধর্মীয় দিক থেকে একটা স্পর্শকাতরতা আছে, এটা ওখানে স্থানীয় সাংবাদিকের কাছে জানবে, যাচাই করবে, কর্তৃপক্ষের বক্তব্য নেবে, আইনশৃঙ্খলা বাহিনী, জেলার কর্মকর্তাদের বক্তব্য নেবে। এটাই হচ্ছে প্রথাগত যে উপায় আমরা গত 30-40 বছর ধরে চর্চা করে আসছি, আদতে ওখানে যেতে হবে। আপনি দেখেছেন অনেক টেলিভিশনে অনেক স্ক্রল আসে, তাৎক্ষণিকভাবে ব্রেকিং নিউজ আসে, এটা আবার প্রত্যাহার করা হয়।
কারণ হচ্ছে এটা যাচাই সাপেক্ষ নিউজ আসে না, কিংবা সত্য নিউজের উপস্থাপন হয় না। কারণ এই যে মনের মধ্যে যে একটা প্রতিযোগিতা এবং একটা এগিয়ে থাকার যে চেষ্টা, প্রবণতা যে সবার মধ্যে বিরাজ করে, এটাই সবাইকে এই নীতির বাইরে অনেক সময় বিচ্যুত হতে হয়, কিংবা বিচ্যুতির কারণ হয়ে দাঁড়ায়। আমি যেটা বলতে চাই যে সংবাদ প্রথাগত উপায়ে ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে, রিউমার স্ক্যানারের মাধ্যমে এবং পাল্টা ক্রস চেক করে, ক্রস চেক করে এগুলো করতে হবে। এই মুহূর্তে গণমাধ্যম যে জায়গায় আছে, এই সামনের নির্বাচনে গণমাধ্যম উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবে না। লং রানে সম্ভব, কারণ গণমাধ্যমটাকে ডিস্টেবিলাইজ করে ফেলা হয়েছে। যদিও মনে হয় দৃশ্যমান গণমাধ্যম স্বাধীন, গণমাধ্যমকে কেউ কিছু করছে না, কিন্তু আপনাকে তো বললাম যে গণমাধ্যম সাংবাদিকরা তো জেলে আছে, সাংবাদিকদের অ্যাগ্রিগেশন কার্ড বাতিল, মেম্বারশিপ বাতিল প্রেস ক্লাবে, তারপরে পত্রিকাগুলোর স্টাফ চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনার সাংস্কৃতিক উপদেষ্টাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি বলেন নাই যে চাকরি খান, কিন্তু গণমাধ্যম ওই পত্রিকা কিন্তু তার চাকরি খাই দিছে ডরে। তাহলে আপনি বলেন মব সন্ত্রাসের ভয় আছে না? ছোট্ট করে আমি একটু বলতে চাই যে গতকাল আমরা দেখেছি যে তথ্য উপদেষ্টা উনি, আমি দেখলাম যে ওনার একটা প্রেস কনফারেন্স ছিল, সেখানে সাংবাদিকরা অনেকক্ষণ বসেছিলেন, তিনি সময় মতো উপস্থিত হননি, এবং এই অভিযোগ তার বিরুদ্ধে অনেকেই বলে থাকেন যে উনি প্রায়ই এরকম প্রেস কনফারেন্সে উনি সময় মতো উপস্থিত হন না, এবং পরবর্তীতে দেখা গেল যে গতকাল সাংবাদিকরা তার প্রেস কনফারেন্স বর্জন করেছে। তো এখানে আসলে কি আপনার মনে হয় না যে একটা দায়িত্বহীনতার একটা পরিচয় তিনি দিয়েছেন, এবং এরকম দায়িত্বহীনতার মধ্যে দিয়ে গেলে আসলে সুষ্ঠু নির্বাচন আমরা কিভাবে করব, এত বড় একটা আয়োজন কিভাবে সম্ভব? এটা এখন ব্যক্তিগত সমালোচনা করতে চাই না। একজন উপদেষ্টা আছে যার স্বামী আপনার এনার্জি প্রতিমন্ত্রীর আপনার সম্পদ পাহারা দেয়, তার আত্মীয় আপনার উত্তরের প্রশাসক, সিটি কর্পোরেশন প্রশাসক, তার ঘনিষ্ঠজন ওই সাদা পাথর উত্তোলনের প্রধান। এরা কি নির্বাচন চায়? এদের নির্বাচন চাইলে তো শেষ, তাতে এটা থাকবে না। তা আপনি যেটা বলছেন যে ব্যক্তির উপরে নির্ভর করে, ধরেন আমার জীবনে আমি 1 মিনিট কোনো প্রোগ্রাম ফেল করি নাই, আমি যখন 1 টাকা চুরি করি নাই, আমি 1 মিনিট প্রোগ্রাম ফেল করি নাই। এটা হলো ব্যক্তির উপরে নির্ভর করে। ওনার এটা উচিত হয় নাই। উপদেষ্টা এতগুলো লোক আসবে, এই লোকগুলোকে অবজ্ঞা করা হয়েছে, সুতরাং বর্জন তো করবে। এটা অফিসিয়াল মিটিং ছিল, অফিসিয়াল মিটিং আনঅফিসিয়াল যাই হোক, আপনাকে আমি প্রোগ্রাম দিছি, আমি কেন প্রোগ্রাম ফেল করব? এটা আমার দায়িত্ব প্রোগ্রাম টাইমলি অ্যাটেন্ড করা। এটা তো মনুষ্যত্বের একটা অংশ, আপনার ইন্টিগ্রিটির একটা অংশ, অ্যাকাউন্টেবিলিটির একটা অংশ। আপনি তো উপদেষ্টা, আপনার দায়িত্ব ফেল করবেন কেন? ওনার ভিতরে ওই যে তরুণ, ওনার ভিতরে ধারণা আমি তথ্য উপদেষ্টা আছি, সাংবাদিকরা তো আমার অধীনে, এই যে অধীন মনে করছে, ওরা বয়ে থাকবো, একদিন বয়ে থাকবো আমার জন্যে, এই ধারণাটাই রং। এই জন্য এক্সপিরিয়েন্স কিছু লাগে, শুধু শিক্ষা হলেও হয় না, এক্সপিরিয়েন্স লাগে। এক্সপিরিয়েন্স না থাকলে হয় না। তো এটা তুমি অন্যায় করছে। এবং আমরাও আগে কিন্তু ওই যে আগে স্ট্রাইক করতাম, পত্রিকার ফার্স্ট কলাম হোয়াইট রেখে দিতাম। আগে তো শক্তি ছিল, আমাদের ইউনিয়ন অ্যাক্ট ছিল, ক্ষমতা ছিল, 1 পেজ খালি তো অমুক নিউজ বয়কট, অমুকের নিউজ বয়কট, কোনো কিছু সাংবাদিকদের অপমান করলে করতাম। এখন সাংবাদিকদেরও কিন্তু ব্যক্তিগত সমালোচনা করলেও অনেকের ইন্টিগ্রিটি নাই। আমরা পলিটিক্যালি বায়াস, পলিটিক্স ছাড়া কিছু বুঝি না। এরকমই, তাই না? প্রেস ক্লাবের ভুয়া মেম্বার হয় কী করে? জাস্ট জেতার জন্যে, আমি যাতে জিততে পারি ভুয়া সব মেম্বার ঢুকাই দিছে। আমি যাতে জিততে পারি, ফেসিবাদের দোসর, সুতরাং এগুলো খায় দিলে আবার ভোট কমে গেল, মানে আমার পক্ষে। আসলে সব সময় কেউ না কেউ কারো দোষর হয়ে কাজ করে, উচিত না। একটা সাংবাদিকের তো এটা উচিত না। সমাজে এখনো কিন্তু সাংবাদিকদের কাছে প্রত্যাশা, আমাদের আসলে কারো দোষর হওয়া যাবে না, আমাদের সহযোগী হতে হবে এবং দেশের স্বার্থে কাজ করতে হবে, নিজের স্বার্থে না। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। মাইনুর আলম, আপনার কাছে ছোট্ট করে জানতে চাই যে এই যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে গণমাধ্যমের অবস্থান এবং ভূমিকা আমাদের আজকে বিষয় ছিল, একটু ছোট্ট করে জানতে চাই যে এই যে আসন্ন নির্বাচনে সাংবাদিকরা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগবে, কারণ আমরা দেখেছি যে বিগত দিনগুলোতে যে অনেক সময়
সাংবাদিকরা খুন হচ্ছেন, তাদের উপর হামলা করা হচ্ছে, এবং গণমাধ্যমের যারা মালিকপক্ষ আছেন, যারা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করেন, আপনার কি মনে হয় যে তারা কি এই নিরাপত্তা দিতে পারবে? না, নিরাপত্তা তো দিবে তো রাষ্ট্র কিংবা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আইন শৃঙ্খলা বাহিনী। আমার বক্তব্য হচ্ছে যে সাংবাদিকদের নিরাপত্তাহীনতার অনেক কারণ উপস্থিত থাকবে, এরকম ঝুঁকির মতো পরিস্থিতি থাকবে। কারণ নির্বাচনটা যখন এত বছর পর যদি ভালো একটা নির্বাচন হয়, প্রতিদ্বন্দ্বিতা হয়, কালো টাকা পেশিমুক্ত যদি হয় নির্বাচন, তাহলে একটা সুন্দর প্রতিযোগিতামূলক নির্বাচন হবে, কম্পিটিটিভ ইলেকশন হবে। কিন্তু এখন যেহেতু এগুলোর খুব বেশি দূরে থাকার অবস্থা দেখছি না, সাংবাদিকরা ঝুঁকির মধ্যে কাজ করবে। সাংবাদিকরা এত দেখা গেলো যে কোথাও প্রভাব বিস্তার করতেছে, কোনো দেখা গেল যে রাতের আধারে কোথাও বস্তিতে টাকা বিতরণ করতেছে, সেই ফুটেজ ধারণ করলো, সেটা যদি সাংবাদিকরা তথ্য পায়, খবর পায়, সংবাদ নেবে, অডিও নেবে, ভিডিও নেবে, ফুটেজ নেবে, এবং কোথাও যদি আক্রান্ত হয়, প্রভাব সৃষ্টি, একটা গ্রাম আছে, এই গ্রামে আমি একজন প্রভাবশালী প্রার্থী, আমার বিরুদ্ধে লোকজন আছে, ওখানে অস্ত্র দিয়ে একটু ভয় দেখিয়ে দিল, এটা যদি সাংবাদিকরা পায়, জানতে পারে, এটা যদি খবর করে, তো তার জীবন ঝুঁকিপূর্ণ। সুতরাং এই ঝুঁকিমুক্ত পরিবেশটা নিশ্চিত করা রাষ্ট্র, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন, অন্তর্বর্তী সবার প্রত্যেকটা দল কিংবা সবার দরকার, সবার দায়িত্ব। এটাই আমি সবচেয়ে বেশি কনসার্ন এবং উদ্বেগের কারণ বলে মনে করছি। এবারে নির্বাচনে অনেকগুলো ঝুঁকি আছে। একটা হচ্ছে ধরেন যারা অভ্যুত্থানের দল, তারা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, এবং এমন বিশেষ করে জামাত, ইসলামিক আন্দোলন বাংলাদেশ, তারপরে এনসিপি, আবার এবি পার্টি, এইগুলো যে দাবিগুলি করছে অনেকটা একই রকম দাবি। এই দাবিগুলো কিন্তু মানা খুবই কঠিন, অসম্ভব। এক। দুই হচ্ছে এই বাংলাদেশের বৃহৎ দল আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস নিষিদ্ধ করছে, কিন্তু নিষিদ্ধ করা মানে মিছিল, মিটিং ইত্যাদি করতে পারবে না। কিন্তু আওয়ামী লীগের যে নিরপরাধ যে সদস্য, তিনি ইলেকশনে স্বতন্ত্র দাঁড়াতে পারবেন না, তিনি ভোট কেন্দ্রে যেতে পারবেন না। এটা তো ক্লিয়ার নেই। এখন আপনি ভোট কেন্দ্রে গেল, ভোট দিতে গেল, সে তাকে ধরেন বিএনপি বলেন, জামাতের লোক বলেন, বা ইলেকশন যারা করবে, অংশগ্রহণ করবে, তারা যায় তাকে আক্রমণ করলো, এটা একটা সম্ভাবনা আছে। দ্বিতীয়টা হচ্ছে ধরেন জাতীয় পার্টি ইলেকশনে যেতে চাচ্ছে, আবার বলা হচ্ছে যে ফ্যাসিবাদের দোসর, তো ওদের তো নিষিদ্ধ করা হয়নি, তো ওরা যদি নির্বাচন করে, কি করবেন? নির্বাচন করার অধিকার তো আছে, জন্মগত অধিকার। আমি দেশের নাগরিক, জন্ম হয়েছে, আমার ভোটার হয়েছে, আমার বিরুদ্ধে ক্রিমিনাল কেস নাই, আমার জেল হয় নাই 3 বছরের, আমি কেন ভোট দিতে পারবো না? আমি কেন প্রার্থী হতে পারবো না? এটা একটা বড় সমস্যা। ধরেন আওয়ামী লীগ একটা বিশাল সংগঠন, তাদের আপনি দেখেন 17 বছর এত নির্যাতন হয়েছে বিএনপি, 111 সহ, একেবারে আয়নাঘর, মানুষ, খুন, গুম, কেস, কানেকশন। একটা দেখেন, খেয়াল করে দেন, বাংলাদেশের মাটি সোনার চৌকাঠি, একটা সদস্য এদিক সেদিক হয়নি, ওরা আছে, ঠিক আছে। আওয়ামী লীগের, আমি তো গ্রামের যোগাযোগ আছে, আওয়ামী লীগের লোক কিন্তু তাদের এই যে আওয়ামী লীগের প্রতি যে অনুগত, আওয়ামী লীগের সদস্য, এরা কিন্তু তারা চেঞ্জ হয় নাই। তো তারা যদি ধরেন কোনোভাবে যদি অর্গানাইজ হয়, এখন তো কলকাতা অফিসও নিচে, আওয়ামী লীগের অফিস আছে, তো এখন ধরেন ইলেকশনের সময় তো তারা একটা ভূমিকা যদি রাখে যে দাও কথায় আমি ইলেকশনে দাঁড়াইলে, অথবা মাইনুল দাঁড়াইলো, মাইনুলকে ওরে ভোট দিয়ে পাস করো, কোথায় আওয়ামী লীগের লোক যা মাইনুলের ভোট দিতেছে, ও এমপি দাঁড়াইছে, তারা ভোট দিতেছে। এখন এর প্রতিদ্বন্দ্বী জামাত বা বিএনপি, এরা করে মাইনুলেরও ফিটা, ওরেও ফিটা, তো সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আছে, তাহলে এইটা বাড়লো, গণমাধ্যমের ঝুঁকিও বাড়লো। আমরা আসলে এই বিষয় নিয়ে আবার আগামী পর্বে আবারও দেখা হবে, আপনাদের সঙ্গে কথা বলবো, এটা বিশদ একটা আলোচনার বিষয়। তারপরেও আমরা অনেকটা চেষ্টা করেছি, আজকে আমাদের যাদের দর্শক আছেন যারা, তারা নিশ্চয়ই কিছুটা হলেও আপনারা জানতে পেরেছেন যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে গণমাধ্যমের অবস্থান এবং ভূমিকা নিয়ে আমাদের সম্মানিত অতিথি যারা ছিলেন তারা আমাদেরকে জানানোর চেষ্টা করেছেন। আমরা আশা করব আগামী কোনো একটা পর্বে তারা আবারও আসবেন, আমাদের সঙ্গে এই সময় দেবেন। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।
দর্শক, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে গণমাধ্যমে অবস্থান এবং ভূমিকায় গণমাধ্যম কর্মীদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনকালে সরকারি আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীতে। আমরা সেই কামনা করছি এবং সেই প্রত্যাশায় আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর অনলাইনে আমাদেরকে কমেন্ট, লাইক এবং শেয়ার দিয়ে অনুপ্রাণিত করবেন। বরাবরের মতো আপনারা করে থাকেন। আমরা আপনাদেরকে আমাদের পাশে চাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।